বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করলে এই আহ্বান জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশি হজযাত্রী ও হাজিদের কষ্ট লাঘবে মিনায় গোসলখানা ও শৌচাগার সুবিধা উন্নয়নে সৌদি সরকারকে আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সাথে বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে আরও জনশক্তি নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। এ সময় অতিরিক্ত মামলা জট, জনবল ঘাটতি ও কাঠামোগত সংকট সহ বিচারাঙ্গনের বিদ্যমান সমস্যা নিরসনে রাষ্ট্রপতির সহযোগিতা চান প্রধান বিচারপতি। মামলা জট নিরসনে সালিসি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থার প্রসারে গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশ। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাতে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, আগামীতে দুদেশের সম্পর্ক আরও ইতিবাচক হবে। আর স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেনসন জানান, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও গভীর করতে চায় তার দেশ। এসব তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। বিএনপি সরকারের ৬ মাস পর্যবেক্ষণের পর সম্পর্ক আরও জোরদারে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। বিশেষ করে ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথেও বৈঠক করছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে হাইকমিশনার বলেন, বাংলাদেশকে ছোট মনে করে না তার দেশ। গত কিছুদিন সম্পর্কের যে অবনতি হয়েছিল সেটা কাটিয়ে আগামীতে আরও ইতিবাচক হবে বলে আশা করেন তিনি। পলিটিক্স উইল কন্টিনিউ ইন ইটস ওন ওয়ে, বাট বিজনেস সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব। অ্যান্ড আই হ্যাভ নো ডাউট আগামী দিন ইট ইজ ভেরি পজিটিভ। ভারত বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে বিভিন্ন আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স করা এই দেশের অবকাঠামোর বিনিয়োগের জন্য, আরেকটি হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্কফোর্স করা। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। এদিন সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। পরে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় আমেরিকা। সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং আমি আবারও রিপিট করছি, আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এবং এ ব্যাপারে পরবর্তীতে আমাদের অফিসিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন। ধন্যবাদ। একই সাথে চীন ও বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী বলে জানান প্রতিমন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারের ৬ মাসে অর্থনীতি পুনরুদ্ধারের ধারা আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সদিচ্ছা থাকলেও রাজনৈতিক দূরদর্শিতার অভাবে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। রাজধানীর ধানমন্ডিতে সরকারের প্রথম ৬ মাসের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে সিপিডির সংলাপে এসব কথা বলেন ডক্টর দেবপ্রিয়। গবেষণাধর্মী সংস্থাটি জানায়, ৩১টি অর্থনৈতিক সূচকের মধ্যে ১৯টি নিম্নমুখী। সেই সাথে জ্বালানি সংকটে অনেক কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি,
বৈশ্বিক অস্থিরতা আর জ্বালানি সংকটের ধাক্কা সামাল দিয়ে 6 মাস অতিবাহিত করেছে বর্তমান সরকার। ক্ষমতা গ্রহণের পর 180 দিনের মধ্যে দেশের বিদ্যমান সমস্যাগুলো লাগবে নানা প্রতিশ্রুতি দেয় সরকার। এ বাস্তবতায় সরকারের 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আজকে আমাদের অন্যতম মেসেজ যেটা হলো, সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনৈতিক সূচকের মধ্যে অধিকাংশই নিম্নমুখী। মাথাপিছু ঋণ বেড়ে $55,000 দাঁড়িয়েছে। আমরা মোট 31টি সূচককে দিয়ে মূল্যায়ন করতে চেয়েছি গত 6 মাসে এই সরকার কতখানি অগ্রগতি হলো বা কোথায় কোথায় তারা অসুবিধায় পড়েছে। আমরা দেখেছি 31টার ভিতরে উন্নতি হয়েছে 12টাতে, আর 19টাতে অবনমন ঘটেছে। উন্নতি কোনো হয়নি এটা বলবো না, কিন্তু যেই পরিমাণের এখানে চাঞ্চল্য এবং অগ্রগমন দরকার সেটা আমরা লক্ষ্য করছি না। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে। সেই সাথে জ্বালানি সংকট সহ নানা কারণে 95টি কারখানা বন্ধ হওয়ায় প্রায় 62,000 মানুষ হারিয়েছে কাজ। ওনারা রাজনৈতিক সাহস দেখাতে পারছেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং সংস্কারের করার ক্ষেত্রে। এবং এটা সবচেয়ে বড় একটা জায়গা হলো আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতার বিষয়। দেখুন, আপনি 6 মাস হয়ে গেছে, আপনি এই বেতন ভাতার সিদ্ধান্ত নিতে পারছেন না। ওনাদের আমি অনেক ইঙ্গিত দেখি, কিন্তু সঙ্গীত দেখি না। ইংরেজি যদি বলি আমরা, there are a lot of noises but no music. রেমিটেন্সের প্রবাহ কমে আসা, বাণিজ্যিক ঘাটতি এবং বৈদেশিক বিনিয়োগের স্থবিরতা পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে করেন সংস্থাটির আরেক সম্মাননীয় ফেলো। আমাদের চেষ্টা করা উচিত কিভাবে শিল্পায়নের মাধ্যমে আমরা শোভন কর্মসংস্থান করতে পারি। ইনফরমাল সেক্টরে জব ক্রিয়েটেড হবে 1 কোটি হবে কিনা সেটা আমি এখন বলতে পারবো না। অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে বাজেট বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সিপিডি। আপনি যদি ঠিকমতো পরিচালনা করতে না পারেন, পুরনো পতীত সময়ের সুবিধাভোগীদের নিয়ন্ত্রণে আপনি চলে যাবেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সরকারের সকল গণবিরোধী অবস্থানের নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে জামাতে ইসলামী। রাজধানীতে পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এতে সম্পাদকরা আশা করেন অতীতের বিরোধী দলের মতো নৈরাজ্য ও সহিংসতার পথে যাবে না জামায়াত। আমরা একটি দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব। সেটা যে আমরা করে যাচ্ছি, প্রচলিত প্রথাগত বিরোধী দলের রাজনীতিতে যে ব্যাড প্র্যাকটিসের একটা পুরনো খারাপ ঐতিহ্য যে ছিল, সেটা ভেঙে আমরা যে দেশের স্থিতিশীলতা, রাজনীতি, গণতন্ত্রের উত্তরণে আমরা যে ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব, এই পলিসির উপরে জামাত আছে। এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে। ফেনীর সোনাগাজীতে বহুল আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় সাবেক অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সাথে অন্য 4 আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 10 আসামিকে খালাস দেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এ রায় দেন। এ সময় ঢালাওভাবে মৃত্যুদণ্ড দেয়া সংশ্লিষ্ট নিম্ন আদালতের বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ারও আদেশ দেন উচ্চ আদালত। হুমায়ুন চিস্তির রিপোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মামলাগুলো হাইকোর্টে অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত 10 জুন বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। ওই বেঞ্চেই ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি গত 28 জুলাই শুরু হয়ে 20 আগস্ট শেষ হয়। সোমবার মামলার প্রধান আসামি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। আসামিরা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে যে কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে। এই সামগ্রিক বিবেচনায় আদালত রায় দিয়েছেন 2 জনের মৃত্যুদণ্ড বহাল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 10 জন হচ্ছে বেকসুর খালাস। যে মূল বিষয়টি মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, কোনো মানুষ যখন সুনিশ্চিত জানেন তিনি মারা যাবেন, সেই সময় কোনো ব্যক্তিকে তিনি অন্যায়ভাবে কিংবা
অন্য কোনো বিবেচনায় তাকে জড়ান না। সুতরাং এই যে মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডটাকে আদালত অলঙ্ঘনীয় এভিডেন্স হিসেবে গ্রহণ করেছেন এবং তার জবানবন্দিটাকে এই রায়ে দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছেন। রায়ের পর্যবেক্ষণে বিচারিক আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই ধরনের সেন্টেন্সটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্সিং, অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। ডাইং ডিক্লারেশনের মধ্যে ছিল 4 জন মহিলার কথা, তাহলে আর একজন মহিলা পাওয়া গেল, বাকি 3 জন পুরুষ হয়ে গেল কি করে? এই রহস্য আমরা আশা করি আপিল বিভাগে উন্মোচিত হবে। 2019 সালের 27 মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নুসরাতের শ্লীলতাহানি করেন। এই ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ অভিযুক্ত 16 জনকে মৃত্যুদণ্ড দিয়ে 2019 সালের 24 অক্টোবর রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।